রাত তখন প্রায় 12টা বাজে। গ্রামের শেষ প্রান্তের পুরনো শ্মশানটা চারিদিক থেকে নিঝুম অন্ধকারে ঢেকে গিয়েছে। দূরে কোথাও থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। আকাশে আধখানা চাঁদ উঠেছে, আর মৃদু কুয়াশা গোটা শ্মশানটাকে ছুঁয়ে বেড়াচ্ছে। সেই শ্মশানেই কাজ করত রামপ্রসাদ। পেশায় সে দাহকারী। বহু বছর ধরে লাশ পোড়াতে পোড়াতে তার নার্ভ এখন শক্ত হয়ে গিয়েছে, কিন্তু আজ রাতে কেমন একটা অজানা শীতলতায় ওর পুরো শরীরটা কেঁপে উঠছিল। কারণ আজ থেকে 12 বছর আগেই আজকের দিনে আত্মহত্যা করেছিল গ্রামের মেয়ে রুক্মিণী। রুক্মিণীর মৃত্যুটা নাকি খুব অস্বাভাবিক ছিল। কেউ বলে সে ছিল প্রেমে ব্যর্থ, আবার কেউ বলে সে হয়েছে কালা জাদুর শিকার। কিন্তু সবাই জানতো রুক্মিণী মরার পর পেতনি হয়ে এই গ্রামে ঘুরে বেড়ায়। রামপ্রসাদ তখন চুল্লির আগুন নিভিয়ে উঠছে। ঠিক তখনই পিছন থেকে কার যেন নিঃশ্বাসের শব্দ ভেসে আসলো, আর সেই শব্দ শুনে সে ভয়তে পাথর হয়ে গেল। তারপর ধীরে ধীরে পিছন ফিরে তাকাতেই সে দেখল হলদে কুয়াশার ভিতর দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া, যার চুলটা ছড়ানো এবং মাটি অবধি ছুঁই ছুঁই। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ওই ভয়ঙ্কর লাল চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রাতের অন্ধকারে পিছন ফিরে এই দৃশ্য দেখে রামপ্রসাদের গলা শুকিয়ে গেল। রামপ্রসাদ কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসলো, কিন্তু রামপ্রসাদের কথার কোনো উত্তর দিল না। এবার চাঁদের সেই মৃদু আলোয় তার মুখটা স্পষ্ট হয়ে উঠল। ফ্যাকাশে গাল, ঠোঁট প্রায় নেই বললেই চলে, আর লম্বা চুলগুলো বাতাস ছাড়াই দুলছে। এটা কোনো মানুষ নয়, রুক্মিণীর পেতনি। আমাকে কে পোড়াবে? পেতনিটা সামনে এসে দাঁড়াতেই তার কণ্ঠে ভেসে আসলো বরফের মতো ঠান্ডা আওয়াজ। আমার মৃতদেহ তো কেউ পোড়ায়নি, আমাকে শ্মশানে ফেরত দাও। এই কথা শুনে রামপ্রসাদের মাথায় বাজ পড়ার মতো মনে হলো। রুক্মিণীর লাশটা অনেক আগেই নদীতে ভেসে গিয়েছিল, আর ফিরে পাওয়া যায়নি। এটা সবাই জানে, অথচ সে নিজেই ফিরে এসেছে। হঠাৎ শ্মশানের চুল্লিতে নিজে থেকেই একটা আগুন জ্বলে উঠল। কেউ কিন্তু কাঠ ছোঁয়ায়নি, কিন্তু তাতে স্পষ্ট দেখা গেল একটা আধ পোড়া মহিলার দেহ, ঠিক রুক্মিণীর চেহারার মতো। রামপ্রসাদের আর সহ্য হলো না, ভয়তে সে কাঁপতে লাগলো। আর এক মুহূর্ত সে সেখানে অপেক্ষা না করে পিছন ফিরে দৌড়তে লাগলো, কিন্তু পিছন থেকে পেতনির কণ্ঠ ছুরির মতো তাকে কেটে গেল। পালালে চলবে না, আমাকে মুক্তি দাও। সেদিন রাতের পর রামপ্রসাদকে কেউ আর দেখেনি, শুধু পরের দিন সকালে লোকজন দেখতে পায় শ্মশানের মাঝখানে পড়ে আছে রামপ্রসাদের পোড়া লাঠি আর ছাইয়ের স্তূপ। কিন্তু আশ্চর্য, ছায়ের ওপরে পড়ে আছে একটা লম্বা জট পাকানো কালো চুলের গোছা, যেটা অবশ্যই মানুষের নয়। সেদিনের পর থেকে শ্মশানে আর কেউ যায় না। রাত হলে কুয়াশার ভিতর আজও ভেসে আসে ফিসফিস আওয়াজ, আমাকে মুক্তি দাও। রামপ্রসাদের নিখোঁজ হওয়ার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে আবার সেই পুরনো আতঙ্ক ফিরে এলো। শ্মশানের দিকটা রাতে তো দূরের কথা, সন্ধ্যা নামলেই কেউ তাকাতেও সাহস পেত না সেদিকে। কিন্তু সত্যটা জানার ইচ্ছে এক তরুণের মনকে তাড়া করতে লাগলো। রামু, সে হচ্ছে রামপ্রসাদের নিজের নাতি। রামু ছিল দারুণ জেদি। সবার নিষেধ সত্ত্বেও সে ঠিক করে আজ রাতে সে শ্মশানে যাবে। কি ঘটেছে তা নিজেই দেখবে, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না তার দাদু কোনো পেতনির ভয়ে মারা যেতে পারে। মাঝরাতের দিকে একটা ছোট ল্যাম্প, এক বোতল গঙ্গা জল আর পুরনো লোহার একটা কুড়ুল নিয়ে সে বেরিয়ে পড়ল শ্মশানের দিকে।
পথটা ছিল ভিজে পথটা ছিল ভিজে পাতায় ভরা। কুয়াশা হাঁটুর ওপর পর্যন্ত উঠে এসেছে। দূরে শিয়ালের ডাক আর বটগাছের পাতার শব্দ পুরো পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। রামু শ্মশানের গেটটায় পা রাখতেই অনুভব করলো একটা ঠান্ডা বাতাস যেন তাকে স্বাগত জানালো। চুল্লির কাছে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল। চুল্লিটা বড্ড বেশি ঠান্ডা, কিন্তু ভিতরটা অদ্ভুত এক কালচে ছায়ে ভর্তি। আর ছায়ের ওপর একটা লম্বা কালো চুলের গোছা রয়েছে, ঠিক তার দাদুর নিখোঁজ হওয়ার দিনের মতো। হঠাৎ তার পিছন থেকে কারোর পায়ের শব্দ ভেসে আসলো। শব্দটা শুনে সেই ফাঁকা অন্ধকারে রামুর গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে পিছন ফিরে ঘুরতেই দেখলো একটা পেতনি এসে দাঁড়িয়েছে তার ঠিক সামনে। না, পেতনি না, রুক্মিণী। তার লম্বা চুল মাটিতে লুটিয়ে আছে, চোখ দুটো লালচে অগ্নিগোলকের মতো জ্বলছে। হাওয়া নেই, কিন্তু তার চুল দুদিকে উড়ছে যেন আগুনের ধোঁয়া। পেতনির ঠোঁট না নড়লেও একটা ভাঙা গলার আওয়াজ শোনা গেল। তোমার দাদু আমাকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তুই পারবি? রামুর বুক ধকধক করছে, কিন্তু সে কাপা গলায় বলল, তুমি কি চাও? পেতনি ধীরে ধীরে ভেসে এসে চুল্লির পাশে দাঁড়ালো। আমার দেহটা পোড়াও, আমাকে শ্মশান ছাড়তে হবে। এই কথা শোনার পরেই রামু দেখলো চুল্লির ভেতরটা নিজে থেকেই আগুন জ্বলে উঠল। একটা আলগা ছায়া আগুনের ওপরে ভাসতে লাগলো, যেন রুক্মিণীর অসমাপ্ত লাশ। রামুর শরীর ঘামতে লাগলো। সে বুঝলো এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা অপূর্ণ মৃত্যুর ছায়া। সে গঙ্গা জল ছিটিয়ে কুড়ুল তুলে আগুনের দিকে এগোলো। আর ঠিক তখনই হঠাৎই পেতনির চিৎকার ভেসে এলো, থাম, পুরো সত্যি জানিস না। এই কথা শুনে রামু থেমে গেল। পেতনি এবার ধীরে ধীরে এগিয়ে এলো। চোখের লাল আগুন এবার যেন আরো উজ্জ্বল। আমি নিজে মরিনি, আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল। যে লোকটা আমাকে মেরেছিল সে এখনো বেঁচে আছে। এই কথা শুনে রামুর বুক হিম হয়ে গেল। সব কিছু বদলে গেল। এটা আর মুক্তির ব্যাপার নয়, এটা প্রতিশোধের আগুন। পেতনি আবার বলল, আমার মুক্তি চাইলে যে আমাকে মেরেছিল তাকে শ্মশানে নিয়ে আয়। শ্মশানের বাতাস যেন এক মুহূর্তের মধ্যে জমে গেল। রাত 12টা ছুতেই শ্মশানের বাতাস আবার টনটন করে উঠল। পুরনো অসত্য গাছের পাতাগুলো যেন অদৃশ্য কোনো হাত নাড়িয়ে দিচ্ছে। অপূর্ব মশালটা শক্ত করে ধরল। পাশে মণিকাকুর মলিন মুখ, যেন শেষ লড়াইয়ে নামার আগে সৈনিকের মতো স্থির, কিন্তু চোখে এক অদ্ভুত ভয় লুকানো। আজ সব শেষ করতে হবে অপু, মণিকাকু বলল। এখন যে একজনকে বেছে নিয়েছে তাকে আর বাঁচানো যাবে না। অপূর্ব চমকে উঠল। কে? কাকে বেছে নিয়েছে? মণিকাকু নিঃশব্দে আঙুল তুলল সোজা অপূর্বর দিকে। হাড় ঠান্ডা নেমে গেল ওর মেরুদণ্ড বেয়ে। আমাকে? কেন? মণিকাকু বলল, শ্মশানে তোকে যেদিন দেখেছে তোর পিছনে দাঁড়িয়েছিল, তুই খেয়াল করিসনি? তখন থেকেই তোকে ধরে ওর অসমাপ্ত কাজ সারবে ভেবেছে। ধীরে ধীরে নিস্তব্ধতা জমাট বাঁধল। ঠিক তখনই দূরে কেউ কেঁদে উঠল। কাদাটা মানুষের মতো, আবার নয়ও। মাটির নিচ থেকে যেন গলা ফুটে আসলো, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ও আমার জিনিস। মণিকাকু কাপা গলায় বলল, ওর জিনিসটা কি জানিস? অপূর্ব মাথা নাড়ল। মণিকাকু পকেট থেকে ছোট একটা পোড়া কৌটো বের করলো। একসময় এই শ্মশানে এক গরিব মেয়ে কাজ করত। তার প্রেমিক ওকে প্রতারণা করে মেরে ফেলে। মৃত্যুর আগে সে একটা লোহার মল মায়ের দেওয়া নিজের দেহের সাথে রেখেছিল। ওটাই ওর একমাত্র স্মৃতি। দাহ করার সময় কৌটোটা আগুনের মধ্যে পড়েনি। এর আগের শ্মশানরক্ষী লুকিয়ে রেখেছিল। তখন থেকেই মেয়েটা পেতনি হয়ে আছে।
অপূর্বর বুক ধড়াস করে উঠল। তাহলে কৌটোটা ফিরিয়ে দিলেই তো হয়, তাহলেই হয়তো শান্তি পাবে সে। ওরা ধীরে ধীরে চিতার পেছনের ঘন ঝোপের দিকে এগোতে লাগলো। মেয়েটা দাঁড়িয়ে আছে, চুল মুখ ঢেকে রেখেছে, কঙ্কালসার হাত, চোখ দুটো কয়লার মতো জ্বলছে, আর গলা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমারটা। মণিকাকু কৌটোটা এগিয়ে ধরতেই হাওয়া ছুরির মতো ঠান্ডা হয়ে গেল। অপূর্ব হঠাৎ দেখলো মেয়েটার পা আর মাটিতে নেই, বাতাসে তিরতির করছে। মেয়েটা ধীরে ধীরে কৌটোটা নিতে হাত বাড়ালো, আর ঠিক সেই মুহূর্তেই প্রচণ্ড চিৎকার ভেসে আসলো। পেছন থেকে মণিকাকু ধাক্কা খেলো, যেন কেউ তাকে ছুঁড়ে ফেলে দিল। অপূর্ব টলতে টলতে দাঁড়ালো। পেতনি এখন ওর আরও কাছে এসে দাঁড়িয়েছে, তার নাকের ডগায়। তুই দেরি করেছিস। কৌটোটা চকচক করে উঠল। একটা আগুনের দপদপে আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। অপূর্ব বুঝতে পারল না সে কবে কৌটোটা মেয়ের হাতে তুলে দিল। হঠাৎই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। পেতনি চোখ বন্ধ করল, তার কাঁধটা কেঁপে উঠল, যেন বহু যুগের জমে থাকা যন্ত্রণা শেষবারের মতো উঠে আসছে। তারপর মোচড় দিয়ে দেহটা সাদা ধোঁয়ায় বদলে গেল, নরম, শান্ত এবং স্থির। ঝোপে দাঁড়ানো অশরীরী ছায়াটা মিলিয়ে গেল। অপূর্ব হাঁটু ভেঙে বসে পড়ল। ধীরে ধীরে শ্মশানের অন্ধকার আবার আগের মতো শান্ত হয়ে এলো। মণিকাকু উঠে দাঁড়ালো, কপাল মুছে বলল, শেষ হলো অপু, এবার তুই নিরাপদ। অপূর্ব ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর বলল, ও কি শান্তি পেল? মণিকাকু মাথা নাড়ল। হ্যাঁ, এতদিন ধরে শুধু এই অপেক্ষাই করছিল সে, তার শেষ স্মৃতিটুকু ফিরে পাওয়ার জন্য। আবেগই কখনো কখনো মৃত্যুর পরও মানুষকে আটকে রাখে। এরপর দুজনেই শ্মশান থেকে বেরোতে লাগলো। দূরে আকাশ আলতো করে ভোর হতে শুরু করেছে। যাত্রাপথে হালকা বাতাসে যেন কেউ নিঃশব্দে বলে গেল, ধন্যবাদ। অপূর্ব থমকে দাঁড়ালো, দেখলো কিছুই নেই। একটা গা ছমছমে রাত অবশেষে শেষ হলো। এরপর থেকে শ্মশানে পেতনি আর কাউকেই ধরে না, কারণ সে এখন ঘুমিয়ে পড়েছে চিরতরে শান্তির ঘুমে। এতক্ষণ আপনারা শুনছিলেন গভীর রাতের পেতনি। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমাদের পরের গল্পগুলো খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে।